সাউদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে ফের ভোগান্তিতে প্রবাসীরা। রাজধানীর কারণ বাজারে সাউদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির কার্যালয়ের বাইরে আজও অপেক্ষা করছেন কয়েকশো সৌদি প্রবাসী। কোয়ারেন্টিন এবং টিকা সনদ প্রত্যয়নপত্র সংক্রান্ত ঝামেলায় 20 মে থেকে 24 এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা সংক্রমণ প্রতিরোধে সৌদি সরকারের আরোপিত 5 দফা বিধিনিষেধের ফলে বেকায়দায় পড়েছেন এসব প্রবাসীরা। এর মধ্যে আছে নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টিন, স্বাস্থ্য বীমা ও করোনা টেস্টের বিষয়ও, যার ফলে সৌদি যেতে অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসীরা। সুনির্দিষ্ট একটা নিয়ম মাফিক যদি কোনো ব্যানার, প্লকেট বা কোনো তথ্য দিত তাইলে কিন্তু এটা বোঝা যাইতো। ইভেন 7 দিন কোয়ারেন্টাইনের জন্য এখানে 70,000 টাকা না কত টাকা, এটা কোনো অ্যামাউন্টও বলতেছে না। সৌদি থেকে কোনো সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে এখানে আসতে হবে, কোনো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে দিতে দেয়। অনেকে যদি রেকর্ডিং এজেন্সির মধ্যে টাকা বেশি গেল হয়রানির দরকার হয় না, কিন্তু এখন কত টাকা তাও কনফার্ম করতেছে না। আজ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদেশ ও রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। অফিসিয়াল সিক্রেটস আইনের করা মামলায় ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ সাংবাদিক রোজিনার জামিনের বিষয়ে আদেশ দেবেন। এছাড়া এদিন রাষ্ট্রপক্ষ মামলায় গুরুত্বপূর্ণ তথ্য আদালতে উপস্থাপন করবেন। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালতের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেন। গেল 17 মে সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেল প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে 5 ঘন্টারও বেশি সময় আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়। পরে রাত 12:15টার দিকে পুলিশ জানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। আর সে মঙ্গলবার রাতে কিংবা বুধবার যে কোনো সময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় যশ। আবহাওয়াবিদরা শঙ্কা করছেন এই গতি হতে পারে ঘন্টায় 150 কিলোমিটারেরও বেশি। এদিকে সাগরের লঘুচাপের কারণে গেল কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড দাবদাহ। তবে আসন্ন ঝড় বৃষ্টির প্রভাবে 2-1 দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মারুফ রেজা রিপোর্ট। ঋতুচক্রের হিসেবে এখন গরম পড়াটাই স্বাভাবিক, তবে এখন যেটি ঘটছে সেটি অতিমাত্রায় অস্বাভাবিক বলাই যায়। গেল কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস জনজীবন। একে তো দেখা নেই বৃষ্টির, তার মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় গরমের মাত্রাও যেন চরমে। যে জ্যৈষ্ঠের গরম যতটুকু, এটা আসলে সহ্য করার মতো না। ফ্যান চললেও বাসায় থাকা যায় না, এই কারণে একটু আল্লাহর হাওয়া বাতাস দেয় তো একটু বাতাসটা আরাম লাগে, এই কারণে বসে রয়েছে। চালাইতে অনেক কষ্ট, 2-1 টিপ দিয়া পরে কিছুক্ষণ বসতে হয়, বসে আবার চালাই আর কি। আবহাওয়া অফিসের পারদে প্রকৃতির এই উত্তাপের হিসেব বলছে গেল কয়েকদিনে ক্রমান্বয়ে বাড়ছে গড় তাপমাত্রা। শনিবার দেশের সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনায়। ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে এবং এটা আগামী 1 থেকে 2 দিন কন্টিনিউ করতে পারে, এরপরে আস্তে আস্তে কমে আসবে। এর মধ্যে খবর হলো বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় যশ, যেটা এখন বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে লঘুচাপ হিসেবে থাকলেও পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। উড়িষ্যা, পশ্চিমবাংলা এবং বাংলাদেশ কোস্টে পৌঁছানোর সম্ভাবনা আছে, ওই সুন্দরবনের অংশ পাবে এবং এটা মোটামুটি শক্তি থাকবে। এখন কতটা শক্তি হবে এটা আরও স্পষ্ট আপনার ফরমেশন না হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়াচ করতে হবে জিনিসটা। 25 মে রাতে বা 26 মের মধ্যে ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রবল বেগে আঘাত হানার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। মারুফ রেজা, RTV, ঢাকা। জানাম আন্তর্জাতিক প্রসঙ্গ। এবারের যুদ্ধে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিকভাবে জয়ী হয়েছে ফিলিস্তিনি জনগণ। যুদ্ধবিরতি ঘোষণার পর এমন অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন এই সমস্যা শুধু ইসরায়েল ফিলিস্তিনি নয়, এই সমস্যা জিয়ে রাখার নেপথ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ। বিশ্ব মানবতার স্বার্থে ও জাতিগত নিধন বন্ধে তারা একটু আন্তরিক হলেই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে মনে করেন তারা। 2 রাষ্ট্রের সমস্যা সমাধানে আলোচনা আসতে পারে অসলো চুক্তিটিও। আর জানাচ্ছেন মুক্তা মাহমুদ।
এ দৃশ্যই বলে দেয় ফিলিস্তিনিদের উপর কতটা ভয়াবহ হামলা ছিল ইসরায়েলি দখলদার বাহিনীর। তবে হামাসের পাল্টা আক্রমণও ভাবিয়ে তুলে ইসরায়েলিদের। 11 দিনের ব্যাপক ধ্বংসযজ্ঞের পর অবশেষে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। মিলেছে কিছুটা স্বস্তিও, কিন্তু প্রশ্ন হচ্ছে তা কতদিনের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল তার সামরিক কর্তৃত্ব বজায় রাখতেই ফিলিস্তিনে আগ্রাসন চালায়। এবারে ইসরায়েলের হামলার মুখেও পূর্ণ শক্তিতে ফিলিস্তিন টিকিয়ে রেখেছে নিজেদেরকে। একদিকে ইসরায়েলের অবরুদ্ধ অবস্থান, অন্যদিকে ফিলিস্তিনিদের রকেট হামলা ইসরায়েল দুর্গে বড় আঘাত হিসেবেই দেখছেন তারা। আবার এমন হত্যাযজ্ঞে এ নিয়ে ইসরায়েলের নতুন প্রজন্মের মধ্যে পরিবর্তন আনতে পারে। আমেরিকাও প্রতিবাদ ছিল ডেমোক্রেটিক পার্টির ভিতরে। এবার আমরা বড় ধরনের বিভাজন দেখলাম এই প্যালেস্তাইন ইস্যু নিয়ে। ঠিক একইভাবে আমরা ইউরোপেও দেখেছি। আর রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, নৈতিক যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন বিস্ময়। এই গত 11 দিনে হামাস যে উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধে তারা জড়িয়ে থেকেছে এবং যুদ্ধটাকে চালিয়ে গেছে এত ধ্বংসযজ্ঞের মধ্যেও, সেখানে কিন্তু তারা কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং নৈতিকভাবে কিন্তু তারা এবার এই লড়াইতে আমার ধারণা ইসরায়েলের চাইতে বেশি বিজয় অর্জন করেছে। সারা বিশ্বময়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার, এশিয়ান লাইভস ম্যাটারের পর এখন তারা কিন্তু একটা চমৎকার স্লোগান নিয়ে এসছে যে প্যালেস্টাইনিয়ান লাইভস অলসো ম্যাটার। তবে সাময়িক যুদ্ধবিরতিতে স্বস্তিতে না থেকে বরং আমেরিকা, ইউরোপ এবং খোদ ইসরায়েলের নতুন প্রজন্ম কি অবস্থান নেয় তাও দেখার বিষয় বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই যুদ্ধবিরতি যেটা হলো সেটার মাধ্যমে জো বাইডেন এবং ইউরোপিয়ানরা, এমনকি ইসরায়েলের ভিতরে যেই শক্তি এবার কিছুটা প্রতিবাদ করেছিল, তারা যদি বড় আকারে প্রেসার আনে তাদের সরকারের উপরে, তাহলে আমি মনে করি দুই রাষ্ট্র সলিউশন, যেটা অসলো এগ্রিমেন্ট যেটা বলা হয়, সেটা সোচ্চার হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা ও ইউরোপের দেশগুলোর জনগণের চাপ তৈরির পাশাপাশি দুই দেশের শত্রুতার অবসানে অসলো চুক্তি সমাধান দিতে পারে। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির 48তম বার্ষিকী আজ। 1973 সালে বিশ্বের অন্যতম এই শান্তি পদক প্রাপ্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পায় জাতির পিতার জীবনকর্ম। এই মহান অর্জনের ফলে জাতির পিতা পরিণত হন বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে। মারুফ রেজা রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবের সংগ্রামী জীবন মানেই একটু একটু করে পরিপূর্ণ হয়ে ওঠা স্বাধীন বাংলাদেশের গল্প। 1971 সালের 7 মার্চের ভাষণ কেবল বাংলার মানুষকেই দিশা দেখায়নি, বরং বিশ্বের সকল নিপীড়িত মানুষের প্রেরণার উৎস। 2017 সালে যার স্বীকৃতি মেলে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে। নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার আদায় আর শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু স্বীকৃতি পান 1973 সালের 23 মে। তিনি লাভ করেন বিশ্ব শান্তি পরিষদের জুলিও কুরি পুরস্কার, যা ছিল স্বাধীন বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মাননা। এক সাগর রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা লাভ করতে হয়েছে, তাই আমরা মর্মে মর্মে অনুধাবন করি বিশ্ব শান্তি তথা আঞ্চলিক শান্তির অপরিহার্যতা। আর এর মধ্য দিয়ে ফিদেল ক্যাস্ট্রো, হো চি মিন, ইয়াসির আরাফাত, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী কিংবা মাদার তেরেসার মতো বিশ্ব মনীষীদের সঙ্গে উচ্চারিত হয় বঙ্গবন্ধুর নাম। 1972 সালে চিলির সান্তিয়াগোতে তাদের একটি সম্মেলন হয়, প্রায় 200 জন প্রতিনিধি ছিলেন। প্রস্তাব করেন যে বিশ্ব শান্তি রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব যে অবদান রেখেছেন, সেই জন্য তাকে তাদের সর্বোচ্চ যে পুরস্কার জুলিও কুরি পুরস্কারটি দেওয়া হোক। এখন অনেকে ভুলে গেছেন যে বঙ্গবন্ধু কিন্তু শান্তি পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন তৎকালীন পূর্ববঙ্গে। আজও অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আর প্রগতিশীল আদর্শ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুই প্রেরণার উৎস। তার নির্দেশিত সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় নীতিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ। মারুফ রেজা, RTV, ঢাকা।
দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, সাউদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে ফের ভোগান্তিতে প্রবাসীরা। এই মুহূর্তে রাজধানীর হোটেল সোনারগাঁয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, কোয়ারেন্টিন ও করোনা টিকা সংক্রান্ত জটিলতা সৌদি প্রবাসীদের কতটা ভোগান্তিতে ফেলেছে? হাবিবা, আপনি জানেন যে আমাদের দেশে যেরকম অন্য দেশ থেকে বাহির থেকে আসলে কোয়ারেন্টাইন এবং যে করোনা সার্টিফিকেট সেগুলোর জন্য প্রয়োজন হয়, বিদেশেও কিন্তু আসলে সব দেশে কিন্তু এখন এই নিয়মটি চালু করেছে। তবে এই বিষয়ে কিন্তু যারা আমাদের এখানে প্রবাসীরা যারা থাকেন, যারা ঈদের ছুটি কাটাতে এসেছিলেন, তারা এখন যেতে যাচ্ছেন, তাদের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ তারা অনেকেই হোটেল কোয়ারেন্টাইন দিচ্ছেন না। ফলে কিন্তু তাদের টিকিট যে রিইস্যু করার কথা ছিল সেটি কনফার্মেশন আসলে মিলছে না। আমরা পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, এখানে যারা আসছেন। আপনারা এখানে কেন এসেছেন? জি, আমার ভাই বিদেশ যাবে, সৌদি, এইখানে নিয়ে আসি কালকে রাত্রে। কোনো সমস্যা নেই, আমাদের লোক ভিতরে ঢুকছে আর কি। হ্যাঁ, 7 দিনের ওখানে। হ্যাঁ, 66,000। জি, আমার ছেলে যাইব সৌদি, আজকে রাত্রে 12:40 ফ্লাইট, এখন আসছি সকালে। এখনো হয় নাই, ভিতরে আছে তো, টিকিট বুকিংয়ে গেছে, কোয়ারেন্টাইন ফিস নিয়ে টাকা নিয়ে গেছে। করোনা সার্টিফিকেট তো নিয়ে আসছে, ওই যে থেকে গিয়ে প্রাইভেটে করে আনছে 2500 টাকা। বুকিং ফিস তো একবার বলছিল 50, পরে আবার বলছে 70, এখন 70 নিয়ে গেছে। বলছিলাম যে ওনারা বলছিলেন যে এখানে যে হোটেল বুকিংয়ের বিষয়টি, সেটি একবার ওনারা 50 বলেছেন, আবার 70। অর্থাৎ এটা কিন্তু হোটেলের উপর নির্ভর করে যে কোন হোটেলে বুকিং দেওয়া হবে এবং তাদের সেই হিসাবে সেখানে কত টাকা লাগতে পারে এবং সেই দেশ কিন্তু নির্ধারিত করছে। তবে তারা দাবি জানিয়েছেন যে এই সমস্যা সমাধানের জন্য এখান থেকে যেন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা কোথায় যাবেন, কিভাবে করবেন টিকিটগুলো, এইটির জন্য আগে থেকে আগাম বার্তা দেওয়া হয় এবং সেই সমস্যাগুলো যেন সমাধান করা হয়। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ হোটেল সোনারগাঁয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। দেশখ্যাত দিনাজপুরের সুস্বাদু লিচু পাকতে শুরু করেছে। আগামী সপ্তাহেই বাজারে নামবে মাদ্রাজি ও বেদানা জাতের রসালো এই মৌসুমি ফল। তবে বিগত বছরের তুলনায় এবার লিচুর ফলন অনেক কম হয়েছে বলে বলছেন সংশ্লিষ্টরা। করোনার পরিস্থিতির মাঝে ফলটির বাজারজাত নিয়েও চিন্তিত চাষিরা। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্দিক। দিনাজপুরে এবার 5000 হেক্টরেরও বেশি জমিতে লিচু আবাদ হয়েছে। মাদ্রাজি, বেদানা, চায়না 3 জাতের লিচুর ফলন ভালো হলেও বোম্বাই জাতের লিচুর ফলন খুবই কম। আর সপ্তাহখানেক পর বাজারে নামবে এর রসালো ফল। তাই শেষ সময়ে লিচু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে বাগানীরা। তবে করোনার কারণে গত বছর লোকসান গুনতে হয়েছে চাষিদের। এবারও লোকসানের শঙ্কায় তারা। চায়না 3 আছে, তারপরে বোম্বাই লিচু আছে, তবে বোম্বাইয়ের ফলন খুব কম এবং ওই বেদানা লিচুরও ফলন কম। অনেক ফলন কম, মাদ্রাজি কম, বোম্বাইও অনেক কম। বাজারের অবস্থা এখনো দাঁড়ায়নি, কি যে হবে সেটাও কিছু মনের মধ্যে আনতে পারতেছি না যে কি হবে, কারণ এবার অনেক লস যদি আমাদের বাজার খারাপ হয়ে থাকে। চলতি মৌসুমে লিচুর উৎপাদন 30% কম হবে জানিয়ে বাজারজাতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি কর্মকর্তা। এবার লিচুর ফলন আশানুরূপ হয়নি, বিশেষ করে বোম্বাই জাতের লিচুটার ফলন সাংঘাতিকভাবেই ব্যাহত হয়েছে। আমরা ধারণা করছি যে এবার অন্তত 30% ফলন কম হবে। জেলা প্রশাসনের সহায়তায় আমরা একই ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি বাজারজাতকরণে এবার কোনো সমস্যা হবে না। করোনা ও লকডাউনের মধ্যেও লিচুর ন্যায্য মূল্য পেতে সরকারি সহায়তা চান দিনাজপুরের চাষিরা। নুসরাত জাহান সিনথি, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের বাসায় আছে RTV। সকালের সংবাদ এ পর্যন্ত। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/RTV Digitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।